সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে সন্ধ্যায় বাসায় প্রবেশ করলো জাবেদ। বাসায় প্রবেশ করেই সকলের মুখে প্রশান্তির হাসি দেখে তার মুখেও হাসিতে উজ্জ্বল হয়ে গেল। যদিও অফিসের সকল কর্মভার ইব্রাহিমের উপর, তবুও তিনি অফিসে উপস্থিত হন। তবে তিনি অফিসে কেবল কনফারেন্স মিটিংয়ে যোগদান করেন। এতে করে ইব্রাহিম নিজেও কাজে ততটা হিমশিম খাচ্ছে না, আর অধিক ঝামেলা বেগ পোহাতে হয় না। প্রতিদিনের মতো আজকেও বেশ কয়েকটা কনফারেন্স মিটিং ছিল, যার ফলে আজকেও নিত্যদিনের অনুসারে অফিসে যোগদান করলো সে। অতঃপর অফিস করে বাসায় প্রবেশ করতেই সকলের চেহারায় প্রশান্তির হাসি দেখতে পেল। তবে অন্য দিনের চাইতে আজ অধিক পরিমাণে খুশি দেখাচ্ছে সবাইকে। আজ অধিক পরিমাণে খুশির কারণ খুঁজতে বেশ সময় নিয়ে ভাবতে লাগলো জাবেদ, কিন্তু তেমন কিছুই খুঁজে পেল না। বেশ খানিক বাদে মনে হলো আজ তার ভাই ইব্রাহিমের জন্মদিন। এটা ভাবতেই নিজের মনের ভেতর দিয়ে আনন্দের দোলা বয়ে গেল। জাবেদের আপন ভাই নয় ইব্রাহিম, তবে আপনের চেয়েও কোনো অংশে কম নয় সে। বাসায় আজকে পার্টির ব্যবস্থা করা হয়েছে। এটাকে পার্টি বলা যায় কিনা তা নিয়ে বেশ সংকুচিত জাবেদ। অবশ্য একদিক থেকে পার্টি বলা যেতেই পারে, তবে জাঁকজমকপূর্ণ পার্টি নয়। বাড়িতেই ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন ভঙ্গিমার লাইট দিয়ে। জাবেদ বাসায় প্রবেশ করার আধ ঘন্টা অতিবাহিত হতেই বাসায় ফেরেন ইব্রাহিম। অবশ্য এখানে অবদান রয়েছে নাদিয়ার। কাজের বাহানা বানিয়ে বাসা হতে কল দেয় জাবেদের ফোনে। অতঃপর তাকে বলা হয় অফিস থেকে দ্রুত বাসায় আসার জন্য। আধ ঘন্টা পূর্বে জাবেদ বাসায় এলে অফিসে একা রয়েছে ইব্রাহিম। অতঃপর অফিসের কার্যক্রম শেষ করে নিত্যদিনের সময় অনুযায়ী বাসায় প্রবেশ করলো ইব্রাহিম। বাসার ভেতরে ইব্রাহিম কদম ফেলতেই সকল সমস্বরে জন্মদিন উদযাপিত করছিলেন। বাড়িতে বেশ কিছু মেহমান এসে যোগ হয়েছে পার্টিতে। বিজনেসের খাতিরে তাদের দাওয়াত প্রদান করা হয় এবং তারা সকলেই সানন্দে দাওয়াত গ্রহণ করে ছোট পার্টিতে উপস্থিত হয়েছেন। খুশিতে চোখ থেকে অশ্রুপাত হচ্ছে ইব্রাহিমের। তবে এই অশ্রুপাত কোনো দুঃখের অনুভব থেকে নয়, কেবল অধিক খুশির ফলে অশ্রুপাত ঘটছে। জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর্ব শেষ হতেই ইব্রাহিমকে নিয়ে আসা হলো টেবিলের কাছে। তার হাতে ছুরি ধরিয়ে দিল জাবেদ। 6 পাউন্ড দিয়ে তৈরি কেকটি টেবিলের উপর উপস্থাপন করা হয়েছে। ইব্রাহিমকে কেকটি কাটার জন্য বল প্রয়োগ করলেন জাবেদ। এ সকল কিছু দেখে ক্রমশই অবাক হয়ে চলেছে ইব্রাহিম। হাতে শক্ত করে ছুরিটি ধরে কেক কাটতে লাগলো সে। উক্ত সময় কেক সকলের মুখে লেগে আছে। জন্মদিনের গানটি এইভাবেই ছোট পরিসরে ইব্রাহিমের জন্মদিন উদযাপিত কার্যসিদ্ধি সম্পন্ন করা হলো। অতঃপর স্মৃতি হিসেবে একটি ফ্যামিলি ফটো তুলে রাখা হলো। ছোট্ট পরিসরে ইব্রাহিমের জন্মদিন উদযাপনে পরিবারের সকলেই খুশি। পরিবারের সকল সদস্য এবং আগত মেহমানগণ সকলেই আনন্দে মেতে উঠেছেন। অবশ্য এত আনন্দ বড় বড় পার্টিতেও উপভোগ করা যায় না। ইব্রাহিমের জন্মদিন উদযাপন করতে করতে রাত 11টার অধিক বেজে গেছে। বেশ রাত হয়ে যাওয়ার ফলে তখনই সকলে একসঙ্গে খাবার খেতে বসে যায়। অতঃপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আগত মেহমানগুলো যে যার মতো বাড়ি চলে যায় এবং পরিবারের সদস্যগণ ঘুমোতে নিজের রুমে অবস্থান নেয়। খাওয়া দাওয়া সম্পন্ন করে ঘুমোবার উদ্দেশ্য করে নাদিয়াকে সাথে নিয়ে দোতলায় নিজের রুমে চলে এলো জাবেদ। রুটিন অনুযায়ী নাদিয়াকে প্রতিদিন সকালে জাবেদ নিজের সঙ্গে করে নিচের তলায় অতি যত্নের সহিত নামিয়ে নিয়ে আসে। অতঃপর অফিসে চলে যায় এবং রাতের বেলায় বাসায় ফিরে খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিজের সাথে করে নিয়ে রুমে চলে আসে। নিত্যদিনের নিয়ম অনুযায়ী আজকেও জাবেদ নিজের সাথে সূক্ষ্মভাবে জড়িয়ে ধরে দোতলায় নিজের রুমে চলে এলো। রুমের ভেতর প্রবেশ করে নাদিয়াকে বিছানার উপর সুন্দরভাবে শুইয়ে দিল। অতঃপর ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে অবস্থান নিল। রাতের হালকা শৈত্যভাবের মাঝে গোসলের কার্যক্রম সেরে নেন জাবেদ। বর্তমান অনুভূতি তার ক্লান্তি দূর, মাথা ঠান্ডার ভঙ্গিমা। যদিও শরীর এতক্ষণ বড্ড ভারী এবং ক্লান্তি অনুভব হচ্ছিল, গোসলের কার্য সেরে নেওয়ার ফলে ক্লান্তি অনুভূতি নেই।
তবে মনের ভেতর এখন প্রচন্ড রকমের ভালো লাগা কাজ করছে, বেশ ফুরফুরে মেজাজে। শরীরের অনুভব শক্তি ফ্রেশ মনে হলেও ঘুমকে তার বহু আপন মনে হচ্ছে। সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকায় প্রতিদিন সকালে অফিসে যাওয়ার পূর্বে গোসল সেরে অফিসের উদ্দেশ্য করে রওনা দেয় জাভেদ। কিন্তু সারাদিন ক্লান্তি আর খাটুনিতে শরীর বড্ড অসাড় হয়ে আসে। উক্ত অবস্থা যদি রাতে হয়, আর যদি রাতের বেলায় গোসল করে, তবে অনুভূতি হবে বিছানায় মনে হয় টানছি। ক্লান্ত শরীর, তাই বেশি নড়াচড়া করার প্রয়োজন নেই। গোসলের কার্য সম্পন্ন করে জামা কাপড় পরিধান করে রুমে প্রবেশ করলো জাভেদ। বিছানায় শুয়ে আছে নাদিয়া। বেশি কিছু না ভেবে ক্লান্ত দেহ নিয়ে বিছানায় গা এলিয়ে দিল জাভেদ। অতঃপর খুব সতর্কতা অবলম্বন করে নাদিয়াকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এক ধ্যানে তার প্রেয়সী, তার স্ত্রী, তার আগত সন্তানের জননীর দিকে তাকিয়ে আছে। ইতিমধ্যেই ঘুমের রাজ্যে ডুবে গেছে নাদিয়া। অপর দিকে এক ধ্যানে প্রেয়সীর মুখ পানে তাকিয়ে আছে জাভেদ। তিনি মাঝে মাঝে ভেবে ভেবে খুব অবাক হয়ে যায়। আর 2 মাস পর সেও বাবা হয়ে যাবে। সেও হয়ে যাবে বাবা নামক দায়িত্ববান ছেলে। ভাবতেই মন থেকে এক ভিন্ন রকম প্রশান্তির বাতাস বয়ে যায়। কল্পনায় নিজেকে অনুভব করলো তার সন্তানের সামনে। তবে বেশিক্ষণ তার মায়াবিনীর দিকে তাকিয়ে থাকতে পারল না সে। ঘুমের আজ বড্ড ইচ্ছে যাচ্ছে তাদের রাজ্যে নিয়ে যাবার জন্য, কিন্তু তিনি যেতে নারাজ। এক পর্যায়ে সৃষ্টি হয় যুদ্ধ, কিন্তু ঘুমের সাথে যুদ্ধ করতে করতে আর পেরে উঠল না সে। পরাজয় বরণ করে তাদের সাথে ঘুমের রাজ্যে যাবার জন্য তৈরি হয়ে গেল। ধীরে ধীরে চলতে লাগলো ঘুমের রাজ্যে। তবে তার পূর্বে সুন্দর করে প্রেয়সীকে জড়িয়ে বেষ্টনী তৈরি করে দিয়েছে, কোনো কিছুই যেন আসতে না পারে মাও আগত সন্তানের দিকে। এক পর্যায়ে সম্পূর্ণরূপে পৌঁছে গেল ঘুমের রাজ্যে। হঠাৎ নির্জন স্থানে নিজেকে আবিষ্কার করে জাভেদ। কোথাও জনমানবের কোনো চিহ্ন পর্যন্ত নেই। সামনে শুধু ধুধু বালুকাময় মরুভূমি। বিশাল আকারের গাছের তৈরি বাগানের ছায়াতলে নিজেকে খুঁজে পেল। মরুর বুকে বিশাল আকারে কয়েকটি গাছের সমন্বয়ে তৈরি হয়েছে একটি সুন্দর বাগান। এটি তৈরি করা হয়েছে নাকি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে তা নিয়ে দোটানায় ভুগছে জাভেদ। তবে বিশাল আকারের গাছের ছায়াতলে বসে আছে সে, অবাক বিস্ময় ও ভাবনায় ডুবে আছে। চারদিকে কোনো ধ্যান নেই তার, কেবল তাকিয়ে আছে ধুধু মরুভূমির দিকে। কেবল ভেবে চলেছে, কি হচ্ছে এসব? সে কেবল ভেবে চলেছে, আমি তো আমার বাসায় নাদিয়ার পাশে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে ডুবে গিয়েছিলাম, তবে এখানে কিভাবে এলাম? অবিশ্বাস্য ঘটনা দেখে নিজের হাতে নিজেই চিমটি কেটে দেখলো এটা স্বপ্ন কিনা। কিন্তু চিমটি কাটতেই দেহে ব্যথা অনুভব করলো। বুঝতে পারলো এটি স্বপ্ন নয়, বরং সত্য। কেমন এক রহস্যে বেড়াজালে আটকে যাচ্ছে সে। কি হতে চলেছে তাই ভেবে চলেছে প্রতিনিয়ত। পিছন দিকে ঘাড় ঘুরিয়ে গাছগুলোর গড়ন দেখতে লাগলো, যদিও বা তার বেশ ভয় ভয় অনুভব হচ্ছে। কোথায় আছে এখন? আর কেনই বা এখানে সে? আর কি বা হতে চলেছে আগামীতে? এরকম হাজারো প্রশ্ন তার মাথার ভেতর মস্তিষ্কে উকিঝুঁকি দিয়ে চলেছে সমান তালে। গাছগুলোর গড়ন একটু ভিন্ন ধরনের। পৃথিবীতে আদৌ এমন গাছ আছে কিনা তা নিয়ে সন্দেহ হচ্ছে তার। গাছের পাতা ঠিক কাঁঠাল গাছের পাতার মতো, কাণ্ডগুলো বড়ই গাছের মতো। গাছের গোড়ায় তেমন একটা কাঁটা না থাকলেও উপরের দিকে বেশ কাঁটা দিয়ে আচ্ছাদিত। কাঁটাগুলো দেখতে অনেকটা শিমুল গাছের মতো। গাছের আকৃতি লম্বা বিশাল, প্রায় 600 থেকে 700 ফুট উচ্চতা যুক্ত গাছ হলেও গাছটি ভিন্ন রকমের, কেমন যেন ভিন্ন ধর্মী অস্তিত্ব। গাছগুলো বিকৃত স্থান নিয়ে ছড়িয়ে আছে গাছের শাখা প্রশাখা, সেই সাথে ছেড়ে আছে প্রচুর ঘন পাতা। উদ্ভট এই ভিন্ন রকমের গাছের ফলগুলো দেখতে সম্পূর্ণরূপে খেজুরের মতো। গাছের পাতাগুলো ছড়ানো আছে ঠিক আম গাছের ন্যায়। গোটা 70টির মতো গাছের সমন্বয়ে একটি বাগান তৈরি হয়েছে। তবে এটি বাগান নাকি জঙ্গল
ঠিক ভেবে পাচ্ছে না জাবেদ। বাগানের মতো দেখতে জঙ্গলের সীমান্ত, অন্তত 2 কিলোমিটারের বেশি। আর এই 2 কিলোমিটারের বিকৃত জায়গাটির মাঝে কেবল 70টি গাছ। তবে কোনোভাবেই ভেবে কুল পাচ্ছে না জাবেদ, গোটা 70টি গাছের ডালপালা দিয়ে কিভাবে 2 কিলোমিটার বিস্তৃত একটি জঙ্গল তৈরি হতে পারে। তবে সে আরো একটি বিষয় নিয়ে বেশ চিন্তিত, এই জঙ্গলে কিভাবে এলো, আর এত বড় বিস্তৃত বাগানের শেষ মাথায় মরুভূমির দিকে মুখ করেই কেন বসে আছে সে। তবে সে আরো চমকে গেল যখন নিজের অবস্থান দেখল। সে যে স্থানে বসে আছে সেটি একটি সাধারণ বস্তু নয়। আদিমকালে রাজাদের জন্য বাধাই করা স্বর্ণরৌপ্য দিয়ে যেরূপ সিংহাসন বরাদ্দ থাকতো, ঠিক তেমন একটি স্বর্ণরৌপ্য দিয়ে তৈরি সিংহাসনের উপর বসে আছে সে। নিজেকে এরকম ভিন্ন স্থানে পেয়ে একটু নয়, অনেকটাই অবাক হয়েছে সে। তার পেছনে পড়ে আছে 2 কিলোমিটার বিস্তৃত এলাকা জুড়ে ভিন্ন রকমের জঙ্গল। জাবেদের ভাবনায় প্রতিক্ষণে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে চলেছে। হাজারো প্রশ্ন, হাজারো ভাবনা উকিঝুঁকি করছে। তার স্বপ্ন ভেবে উড়িয়ে দেওয়া যত যদি চিমটি কাটার পরও ব্যথা অনুভব না হতো। বেশ কয়েকটি প্রশ্ন জাবেদের মন ও মস্তিষ্ক দুটোকেই স্থির হতে দিচ্ছে না। তার মাঝে অন্যতম একটি হলো, এ ধরনের ভিন্ন রকমের কাজ আদৌ পৃথিবীতে আছে কি? এই প্রশ্নটির হিসাব কিছুতেই মেলাতে পারছে না সে। আরো একটি প্রশ্ন মাথায় ঘুরছে, তা হলো, এ ধরনের এত অল্প কয়েকটি গাছের সমন্বয়ে 2 কিলোমিটার বিস্তৃত একটা জঙ্গল করা আদৌ কি সম্ভব? এরকম আরো একটি প্রশ্ন মস্তিষ্কে টনক নাড়ছে। এগুলো কি আসলে কোনো গাছ নাকি কোনো দানব? এই ধরনের হাজারো প্রশ্নে প্রশ্নবিদ্ধ হয়ে আছে জাবেদের মন ও মস্তিষ্ক। ভিন্ন রকমের গাছগুলো এতটাই প্রসারিত হয়ে আছে যা দেখতে এক একটা দানবের চাইতে কোনো অংশে কম নয়। আর এক রকমের দানবীয় অল্প সংখ্যক গাছের মাঝে নিজেকে লিলিপুট মনে হচ্ছে জাবেদের। জাবেদের জানামতো পৃথিবীর সবচেয়ে দীর্ঘ ও বিস্তৃত যে গাছগুলো আছে সেগুলো 300 থেকে 350টি গাছের সমন্বয় করা হয়। তাও হয়তো এই বিশাল বাগানের অর্ধেক হবে কিনা তা নিয়েই প্রশ্ন বেঁধে যাচ্ছে জাবেদের মনে। পৃথিবীর কথা মনে হতেই জাবেদের মনে ভিন্ন আরেকটি প্রশ্ন ঘুরতে লাগলো। মস্তিষ্ক এবং মন দুটোই একসাথে প্রশ্ন করছে, এটা কি আসলো পৃথিবীর? এটা কি আসলে পৃথিবীর কোন স্থান নাকি অন্য গ্রহে আছি? এরকম প্রশ্নগুলো তাকে কুরে কুরে খাচ্ছে। সূর্য মামা খাড়াভাবে তার কিরণ দিচ্ছে। জাবেদের মাথায় ঠিক সোজা বরাবর আছে সূর্যটা, 0 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল সূর্যটার স্থান। তবে জাবেদ এটা দেখে অবাক হচ্ছে, সে কখন থেকে তার মাথার উপর 0 ডিগ্রি কোণ অ্যাঙ্গেলে সূর্যটাকে দেখে যাচ্ছে। এতগুলো সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু এখনো 1 ডিগ্রি কোণ পরিমাণ সূর্যটি নড়েনি। এটি নিয়ে ভাবতেই মস্তিষ্ক নতুন একটি প্রশ্ন করে উঠল। এটা কি আসলে কোনো সূর্য? এরকম প্রশ্নগুলোর সাথে আরেকটি কমন প্রশ্ন জাবেদের মস্তিষ্ক আর মনকে প্রশ্নবিদ্ধ করে চলেছে। কোথায় আছে সে? কেন তাকে এখানে নিয়ে আসা হয়েছে? আর কেনই বা এরকম আদিকালের স্বর্ণালঙ্কার দিয়ে তৈরি সিংহাসনে বসে আছে? সামনে মরুভূমি দেখে মনে মনে ভাবল, সামনে যেহেতু মরুভূমি দেখা যাচ্ছে, তবে আমি পৃথিবীতে আছি। কিন্তু পরক্ষণেই তার মস্তিষ্ক নতুন আরেকটি কথা মনে করিয়ে দিতে লাগলো। পৃথিবীর বাইরে মঙ্গল, বুধ, ইউরেনাস ইত্যাদি গ্রহগুলোর ভূমিও মরুভূমির ন্যায়। হঠাৎ করে পরিবেশ বদলে যেতে শুরু করলো। ধীরে ধীরে পরিবেশ গম্ভীর ভাব ধারণ করতে লাগলো। বিশাল এক ঝড় উঠার পূর্বাভাস জানান দিচ্ছে পরিবেশ। ঝড় ওঠার পূর্বে পরিবেশে যেরূপ গম্ভীরতার সৃষ্টি হয়, ঠিক তেমনি গম্ভীরতার সৃষ্টি হয়েছে বর্তমান পরিবেশ। হঠাৎ আচমকা জোরে জোরে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। মরুর বুকের বালুকণাগুলো ইতিমধ্যে উঠতে শুরু করেছে। মুহূর্তের মধ্যে পরিবেশ পরিবর্তন হয়ে ঘূর্ণিঝড়ের ন্যায় আকৃতি ধারণ করতে শুরু করলো।
বালুকণা ঐক্যজোট সৃষ্টি করে বিস্তৃত স্থান নিয়ে বিশাল এক ঘূর্ণিপাকের সৃষ্টি হলো। কিছুক্ষণ অতিবাহিত হতেই মরুর বুকে আবির্ভাব হলো এক বিশাল দানবীয় আকৃতির ঘূর্ণিঝড়। আঘাত হানতে লাগলো উপকূলীয় অঞ্চল, জঙ্গলের দিকে। ঝড়ের বেগে ঘূর্ণি বাতাস উড়ে আসছে জাবেদের দিকে। ঘূর্ণিঝড়ের বেগ ঘন্টায় কত কিলোমিটার সেটা বলা মুশকিল, তবে কম করে হলেও কয়েক হাজার কিলোমিটার পার হাওয়ার বেগ ধরে আসছে উপকূলীয় অঞ্চলের দিকে। ইতিমধ্যেই সূর্যটা খাড়াভাবে কিরণ দেওয়া বন্ধ করে দিয়েছে। অবশ্য বন্ধ করে দিয়েছে নয়, কিরণ দেওয়ায় বিঘ্ন ঘটিয়েছে ঘূর্ণিঝড়, তাই ভূমিতে সূর্যের আলোর চিহ্ন দেখা যাচ্ছে না। ঘূর্ণিঝড় দেখে উক্ত স্থান থেকে প্রস্থান করতে চাইল জাবেদ, কিন্তু সবচেয়ে অবাক করা কাণ্ড তখনই ঘটল যখন জাবেদ সেখান থেকে নড়তে চাইল, কিন্তু তিনি হাজার চেষ্টা করেও এক চুল পরিমাণ নড়তে পারছে না। তিনি শরীরে বিন্দু মাত্র শক্তি অবশিষ্ট নেই। নিজেকে শক্তিহীন মানব মনে হচ্ছে তার। স্বর্ণালঙ্কার দিয়ে বাধাই করা সিংহাসন হতে চুল পরিমাণ নড়ার সামর্থ্য তার নেই। তার ইন্দ্রিয় শক্তিগুলো ইতিমধ্যেই লোপ পেয়ে গেছে। মস্তিষ্ক প্রতি ক্ষণে ক্ষণে চাপ প্রয়োগ করে চলেছে ইন্দ্রিয় শক্তি ফিরে পাওয়ার জন্য, কিন্তু অবাক করা বিষয় হলো মস্তিষ্ক ইন্দ্রিয় শক্তিতে কোনো প্রকার চাপ প্রয়োগ করছে না। যেমনি ভাবে স্বর্ণালঙ্কার দিয়ে তৈরি করা সিংহাসনে বসেছিল সে, ঠিক তদ্রূপই বসে আছে সিংহাসনে। অতি নিকটেই ঘূর্ণিঝড়, নিজের মৃত্যু খুব নিকটেই দেখতে পাচ্ছে সে, কিন্তু কোনো উপায় যে অবশিষ্ট নেই। ব্যর্থ হয়ে বাঁচার আশা ছেড়ে দিল সে। ভাগ্যে যা লেখা আছে সেটাই হবে, তার উপর নির্ভর করে শক্তিহীন অবস্থায় বসে রইল স্বর্ণালঙ্কার দিয়ে বাধাই করা সিংহাসনে। ঘূর্ণিঝড় জাবেদের খুব নিকটে চলে এসেছে, কিন্তু সবচেয়ে বড় অবাক করা, এতটা নিকটে ঘূর্ণিঝড় হওয়া সত্ত্বে বিন্দু পরিমাণ প্রতিক্রিয়া হচ্ছে না তার। কিছুই যে বোঝার সামর্থ্য তার নেই। কেবল তিনি ভাগ্যকে মেনে নিয়েছেন, কি হতে চলেছে সে সম্পর্কেও অবগত নন, আর হবার কথাও নয়। তীব্র বেগ ধরে আসা ঘূর্ণিঝড়টি জাবেদের নিকট এসে উপস্থিত হতেই তার প্রকোপ এবং তীব্র গতিতে ধেয়ে আসা ঘূর্ণিবায়ুর চাপ কমতে আরম্ভ করলো। আর এটি দেখে আরো অবাক হলো সে। ঘটে যাওয়া ব্যাপারটা কোনরূপ হজম করতে পারছে না মনের গহীনে। ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি জাবেদের নিকট উপস্থিত হতেই ধীরে ধীরে বায়ুর চাপ কমে গিয়ে মানবের আকৃতি ধারণ করতে লাগলো। এরকম আকস্মিক ঘটনার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। বিস্ময়কর চোখে তাকিয়ে অবাক ভঙ্গিমায় মনের কোণে ভাবতে লাগলো তিনি, কি হতে চলেছে আগামীতে? কে এই অজ্ঞাত ঘূর্ণিমানব? কে অজ্ঞাত ঘূর্ণিমানব? আর অজ্ঞাত ঘূর্ণিমানব যেই হোক না কেন, তাকে এখানে নিয়ে এসেছে কেন? এরকম হাজারো প্রশ্ন মনে এবং মস্তিষ্কে জটলা পাকিয়ে সংকোচ সৃষ্টি করছে। ধেয়ে আসা ঘূর্ণিঝড়টি গতি কমে থেমে গিয়ে ঘূর্ণি বালুর মধ্যস্থান থেকে আচমকা দু হাত বেরিয়ে এলো, যা জাবেদকে অবাক করে দিয়েছে। ঘূর্ণি বালুর নিচ দিক থেকে বেরিয়ে এলো দুদিকে দুটি পা। ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের বেগ কমে গিয়ে দুটি হাত পা বেরিয়ে আসতেই অবাক হয়ে গেল জাবেদ। তাকিয়ে আছে সেই দিকে। ঘূর্ণিঝড়ের ভেতর অবস্থান নেওয়া বালুকণাগুলো আচমকা একটি মানব দেহের আকৃতি গঠন করতে লাগলো। বালুকণাগুলো অজ্ঞাতক মানব। ধীরে ধীরে বালুকণা থেকে তৈরি হয়ে এলো সম্পূর্ণ এক অজ্ঞাত মানব। অজ্ঞাত ব্যক্তি এক অজ্ঞাত মানব। অজ্ঞাত ব্যক্তি মুখ পানে চেয়ে অবাক চোখে তাকিয়ে আছে জাবেদ। এত কিছুর পরেও এই চেহারা দেখতে পাবে বলে আশাটিও করেনি জাবেদ। গত কয়েকদিন পূর্বে তিনি যখন নিজের বাবা মায়ের রুমে উপস্থিত হন, তখন নিজের শিশুকালের ছবির সাথে আরো দুইটি মানুষকে দেখতে পায়। দাদুর কাছে জিজ্ঞেস করে জানতে পারে তারা দুজন তার পিতা ও মাতা।
ছবিতে থাকা মায়ের পাশে অবস্থান করা লোকটি আরমান খান। ঘূর্ণি বালু হতে সৃষ্টি মানবের চেহারা ভেসে উঠল। অজ্ঞাত লোকটির চেহারা দেখতে হুবহু আরমান খানের মতো, যা রীতিমতো ভরকে দিচ্ছে জাবেদকে। জাবেদ তার দাদুর কাছে শুনেছিল তার পিতা আরমান খানের গলায় একটি অদ্ভুত লকেট ছিল, তবে লকেটটির ভেতর তাদের তিনজনের ছবি খোদাই করে সুন্দরভাবে সজ্জিত করে রাখা ছিল। ঘূর্ণি বালু হতে সৃষ্টি অজ্ঞাত লোকটি কিছু না বলেই গলা থেকে একটি লকেট খুলে ডান হাতে নিলেন এবং হাতটি প্রসারিত করে বাড়িয়ে দিলেন জাবেদের দিকে। নিজের মস্তিষ্কের উপর চাপ প্রয়োগ করতে পারছে জাবেদ। কিছুক্ষণ পূর্বে তার অনুভব হয়েছিল তার দেহে কোনো শক্তি নেই, তবে এখন সে তার ইন্দ্রিয় শক্তিগুলোর উপর নিয়ন্ত্রণ করতে পারছে। বেশি কিছু না ভেবে চাপ প্রয়োগ করলো অজ্ঞাত লোকটার হাত থেকে লকেটটি নেওয়ার জন্য। মস্তিষ্কে চাপ প্রয়োগ করে ডান হাত প্রসারিত করে অজ্ঞাত লোকটির হাত থেকে লকেটটি নিজের হাতে তুলে নিল। লকেটটি হাতে নিয়ে বেশ কয়েকবার ওলটপালট করে দেখতে লাগলো। অতঃপর বাম হাত প্রসারিত করে দুহাতে লকেটটি আবদ্ধ করে নিল। লকেটের ঢাকনায় একটু চাপ প্রয়োগ করে আস্তে করে ঠেলা দিতে সঙ্গে সঙ্গে লকেটটি দুপাল্লায় ভাগ হয়ে যায়। ছলছল দৃষ্টিতে লকেটের ভেতর দৃশ্য প্রদর্শন করতে লাগলো জাবেদ। ভেতরে তিনজনের ছবি দেখা যাচ্ছে। একজন জাবেদ নিজে, অপর দুজন আরমান খান এবং তার মা। লকেট হাতে দৃষ্টি সরিয়ে ফেলফেল চক্ষু নিয়ে অজ্ঞাত লোকটির দিকে তাকিয়ে রইল সে। জাবেদ কিছুতেই শনাক্ত করতে পারছে না এটি আসলেই বাস্তব ঘটিত নাকি কেবল মনের ভ্রম। মনের ভ্রম অথবা স্বপ্ন ভেবে উড়িয়ে দেওয়াটা একদিক থেকে নিজের লোকসান হবে ভেবে দেখল সে। যদি মনের ভ্রম অথবা স্বপ্নে অজ্ঞাত লোকটার উপস্থিত হতো, তবে হাতে চিমটি কাটলে ব্যথা অনুভব হতো না। সংশয় থেকে মুক্তি পাওয়ার জন্য পুনরায় চিমটি কাটলো হাতে। পুনরায় চিমটি কাটার সাথে সাথে পূর্বের সময়ের মতো এবারও বেশ ব্যথা অনুভব করলো। নিজের বোকামি বুঝতে পারল সে। এটি মনের ভ্রম অথবা স্বপ্ন নয়, বাস্তব ঘটিত ইতিহাস। যা কিছু ঘটছে সবকিছু সত্য। অজ্ঞাত লোকটার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বহু কিছু বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাবেদ, কিন্তু সফলতা তার দিকে হাত বাড়িয়ে দিচ্ছে না। সহ্য করতে না পেরে চাপা কান্নায় ভেঙে পড়ল সে। দুটি চোখ থেকে অঝোর ধারায় ঝরে চলেছে অশ্রুধারা। এ চাপা কান্না কেবল আজ থেকে নয়, বুঝে ওঠার পর থেকেই এই চাপা কান্না তার সঙ্গী। বড় হওয়াটা সুখের হলেও তার যে পিতামাতার অভাব, তা কোনো কিছু দিয়ে পূরণ করাটা সম্ভব হয়নি। অঢেল টাকা আর সম্পত্তি দিয়ে পৃথিবীর সবকিছু ক্রয় করা গেলেও কেবল কিছু জিনিস ক্রয় করা অথবা ফিরে পাওয়া সম্ভব নয়, যার মধ্যে অন্যতম হলো হারিয়ে যাওয়া পিতামাতা। পিতামাতা নেই যার, কেবল সেই ব্যক্তি অনুভব করতে পারে বিষয়টা কতটা যন্ত্রণাদায়ক। জাবেদ নিজেও তাদের সকলের বিরুদ্ধে অথবা বাহিরে নয়, সে নিজেও সে সকল লোকদের অন্তর্ভুক্ত যারা পিতামাতা হারিয়ে আজ অসহায়। সে লোক দেখানোর জন্য হাজার হাসি খুশির অভিনয় করে বেঁচে থাকতে জানলেও যখন একাকিত্বের সময়গুলোতে তার চোখ থেকে অঝোর ধারায় অশ্রুপাত ঘটে, আজ কিসের অশ্রুপাত ঘটছে আর কেনই বা হচ্ছে তা বুঝতে পারছে না জাবেদ। এটি খুশির কান্না না হারিয়ে ফেলার কান্না, তা বিভক্ত করতে পারছে না সে। এভাবে তার কান্না দেখে আগত লোকটা তাকে উদ্দেশ্য করে বললেন, জাবেদ, এবার কান্না থামাও। তুমি এখন আর আগের মতো বাচ্চা নও। তুমি তুমি এমএসএফ এর পরবর্তী চিফ। তোমার চোখে এখন কান্নার শোভা পায় না। এমএসএফ এর পরবর্তী চিফ হওয়াটাতে কান্নাটাও বোধ হয় আমার জন্য হারাম, তবে বেশ ভালো বলা যায়। নিজেকে গুছিয়ে নিয়ে একাই তো ভালো ছিলাম, পুনরায় ফিরে আসার কোনো প্রয়োজন দেখছেন আমি? না এসেও যে আমার উপায় ছিল না। প্রকৃতির নিয়ম ভঙ্গ করে কিছু সময়ের জন্য ফিরতে হলো। কিছু কথা জানানো অধিক পরিমাণে প্রয়োজন ছিল, যার ফলে প্রকৃতির নিয়মকে উপেক্ষা করে ফিরতে হলো। কান্না ভাব নিয়ে আরমান খানের উদ্দেশ্য করে বলে ফেললেন জাবেদ।
বাহ বাবা, অস্কার পাবার যোগ্য তুমি। আচ্ছা, বলেই ফেলো কি সে অধিক প্রয়োজনীয় কথা যেটা জানানোর জন্য প্রকৃতির নিয়মকে উপেক্ষা করে জানাতে আসতে হলো? হয়তো প্রচন্ড রেগে আছো আমার উপর, যার ফলে এভাবে কথা বলছো। আমিও যে এমনটা চাইনি, কিন্তু না চাইতেও যে ঘটে গেল। আরমান খানের কথা সম্পূর্ণ করতে না দিয়ে বলে উঠল সে। এমনটা করতে চাওনি, তবে কিভাবে হলো আর কেন হলো বলো বাবা? গাড়ি অ্যাক্সিডেন্ট হলো কিভাবে, আর উধাময় বা হলো কিভাবে? সেদিন তোমাকে বাসায় রেখে তোমার আম্মুকে সাথে নিয়ে গাড়িতে করে একটু জরুরি কাজের জন্য বেরিয়েছিলাম। পথিমধ্যেই নির্জনতা বিরাজমান একটি ভয়ানক রাস্তায় আচমকাই আমাদের গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায়। গাড়ির সামনে তাকাতেই বিস্ময় হওয়ার পালা। গাড়ির সামনে উদয় হয়েছে এক টিনার। রাস্তাটা এতই নির্জন ছিল যে ওই রাস্তায় দ্বিতীয় কোনো যানবাহন চোখে পড়েনি। কিছু না বলেই সে গাড়ির দিকে হাত বাড়িয়ে ধোঁয়া জাতীয় কিছু স্প্রে করে দিল। হয়তো ধোঁয়াগুলো পেট্রোলের মতো ছিল। গাড়ির দরজা খুলে বের হতে বহু চেষ্টা করছিলাম, কিন্তু পেরে উঠিনি। গাড়ির সমস্ত কিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল টিনার, যার ফলে গাড়ির দরজা কোনো মতেই খুলছিল না। হঠাৎ ডান হাতের বুড়ো আঙ্গুল এবং সাদা আঙ্গুলের মধ্যস্থানে এক ফুলকি আগুন সৃষ্টি করলো এবং দ্রুত গতিতে গাড়ির দিকে ছুড়ে মারলো। আগুনের ফুলকিটা গাড়ির গা স্পর্শ করতেই পুড়ে যায় সম্পূর্ণ গাড়ি। আগুনে জ্বলে পরপারে পাড়ি জমালাম আমি এবং তোমার মা। আরমান খানের কথা শেষ হতেই পুনরায় প্রশ্ন করলো। কে এই চিনার, আর তোমাদের কেন মেরে ফেললো সে? সে অনেক লম্বা ঘটনা, তবে সংক্ষিপ্ত রূপে কিছু কথা বলি। অসীম ক্ষমতার জন্য পাগলপাড়া হয়ে উঠেছিল টিনার। তার উপর মিশন চলছিল আমাদের। এক পর্যায়ে তার ক্ষমতার উৎস ব্লাড বুকটি নিয়েই নেই। বহু চেষ্টা করেছিল আমাদের কাছ থেকে ব্লাড বুকটি ছিনিয়ে নেওয়ার জন্য, কিন্তু সফল হয়ে ওঠেনি একটি বারের জন্য, যার ফলে তোমার মা এবং আমাকে মেরে ফেলার জন্য মরিয়া হয়ে উঠেছিল। এক পর্যায়ে সেদিন আমাদের উপর আক্রমণ করে এবং সেবার তার প্রচেষ্টা ব্যর্থ হয়নি। সেটা জানানোর জন্য উপস্থিত হয়েছি। প্রকৃতির নিয়ম উপেক্ষা করে সেটিই এখনো জানানো হলো না। আমার হাতে অধিক সময় নেই। হ্যাঁ বলো, কি বলার জন্য এসেছো? অতি শীঘ্রই বড়সড় একটি ঝড় আসতে চলেছে এমএসএফ এর প্রতি। যদিও বা এটিকে প্রতিহত করা সম্ভব, কিন্তু এটি যদি সঠিক সময়ে প্রতিহত করা না যায় তবে এমএসএফ কে লন্ডভন্ড করে দিতে সক্ষম। আগত ঝড়ের কবল থেকে এমএসএফ কে বাঁচিয়ে নিজের সাহসিকতার পরিচয় দাও। তোমার সময় এসে গেছে এমএসএফ কে রক্ষা করার সময়। রুখে দাও ঝড়ের প্রকোপ আর সুরক্ষা দাও এমএসএফ এর সকল এজেন্টদের। তবে মনে রেখো, জীবন যুদ্ধে প্রথম ধাপে পা ফেলেছ। এখান থেকেই শুরু হবে তোমার জীবনের সকল রহস্যময় অ্যাডভেঞ্চার। নিজের বুদ্ধিকে কাজে লাগাবে সর্বক্ষণ। আরমান খানের বলা একটি কথা সর্বক্ষণ মনে রাখবে, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, বুদ্ধির মার হচ্ছে সবচেয়ে বড় মার। তাই মাথা ঠান্ডা রেখে বুদ্ধি দিয়ে প্রতিটি আঘাত এবং পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। জাবেদ বুঝতে পারলো তার বাবা আরমান খান যাবার সময় এসে গেছে। এমনিতেই তিনি প্রকৃতির নিয়ম ভেঙে এখানে এসেছেন। যদি অধিক পরিমাণে নিয়ম ভাঙার চেষ্টা করে তবে হয়তো নতুন কোনো সমস্যার সৃষ্টি হবে। প্রকৃতি সকলের অনুকূল। জ্ঞানী লোকদের পরিচয় দিয়ে বলে উঠল। এখনই কি চলে যাবে, আর কখন কি দেখা হবে, নাকি এটাই হবে আমাদের শেষ দেখার যাত্রা? প্রশ্নটি অত্যাধিক পরিমাণের ভালো লেগেছে আমার। জ্ঞানী লোকেদের মতো কথা এটি। আশা করি প্রতিটি পদক্ষেপ গ্রহণের সফল হবে। তোমার প্রতি আমার পক্ষ থেকে দোয়া রইল। আর সবচেয়ে মূল বিষয় হচ্ছে তোমার কাছে দেওয়া লকেটটি সাবধানে রাখিও। এক সময় বড় উপকারে আসবে এটি। হ্যাঁ, এটাই হয়তো আমাদের শেষ দেখা। প্রকৃতির নিয়ম একবার কিছু সময়ের জন্য ভঙ্গ করা যায়, তবে বারবার নয়। আর প্রকৃতির নিয়ম ভঙ্গ করলে তার ফল ভোগ করতে হয় অবশ্যই। কথাটি বলতে বলতে নিঃস্ব হয়ে গেল জাবেদের পিতা আরমান খান। বালুকণা চারদিকে ছড়িয়ে গেল তৎক্ষণাৎ। পুনরায় দেখা আর মিলল না তার। জাবেদকে পুনরায় কোনো কথা বলার সুযোগ না দিয়েই নিঃস্ব হয়ে গেল। জাবেদ তাকে আর খোঁজ চালাবার প্রচেষ্টাও করল না। সে প্রকৃতির নিয়ম সম্পর্কে বেশ অবগত। সে ভালো করেই জানে প্রকৃতির নিয়ম ভেঙে যেহেতু তার বাবা এসেছেন, তবে তার অস্তিত্ব খুঁজে পাওয়া আর সম্ভব নয়। হঠাৎ করে আচমকাই সমস্ত মরুভূমি ঝংকার দিয়ে কেঁপে উঠল। মহাকাশ থেকে কোনো উল্কাপিণ্ড মাটিতে আছড়ে পড়লে যেরূপ ভাবে কেঁপে ওঠে,
হয়তো তার চেয়েও দ্বিগুণ ভাবে কেঁপে উঠছে মরুভূমি। কাঁপানোর কারণ খুঁজতে সামনের দিকে তাকালো জাবেদ। অবাক না হয়ে আর পারল না সে। মরুভূমির বালিগুলো দেবে যাচ্ছে নিচের দিকে, যেন নিচের দিকটা ফাঁকা, আর তা অতি দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে ভূমিধস। সামনে বিস্তৃত অংশ নিয়ে প্রতি মুহূর্তেই নিচের দিকে দেবে যাচ্ছে মরুভূমি। কি হচ্ছে এসব, আর কেনই বা হচ্ছে এসব, তা কিছুতেই বুঝতে পারছে না সে। 1000% ভূমি মুহূর্তেই ফাঁকা বালুকণার মতো নিচের দিকে দেবে যাচ্ছে, আর বিলীন হয়ে যাচ্ছে ভূমি। ফাঁকা বালুকণা দেবে যেতেই নিচের থেকে সোনালী ও লালের সংমিশ্রণ রঙের আলোর আভা ফুটে উঠেছে। ভূমিধস দ্রুত গতিতে তেড়ে আসছে জাবেদের দিকে। বাঁচার জন্য স্বর্ণালঙ্কার দিয়ে তৈরি সিংহাসন থেকে উঠে পালাতে চাইল, কিন্তু অবাক করার কাণ্ড, পুনরায় তার ইন্দ্রিয় শক্তিগুলো হারিয়ে ফেলেছে। চুল পরিমাণ নড়ার শক্তি পাচ্ছে না, হাত পা অসাড় হয়ে গেছে, যেন সে কোনো শক্তিহীন মানব। আমরা সচরাচর প্যারালাইজডের সাথে পরিচিত। জাবেদ নিজেকে প্যারালাইজডের রোগী ভেবে চলেছে, বরাবর মস্তিষ্কে চাপ প্রয়োগ করে চলেছে ইন্দ্রিয় শক্তি সচল হওয়ার জন্য, কিন্তু ফলাফল শূন্য বলাই চলে। সোনালী ও রক্তিম লাল রঙের সংমিশ্রণ ভেসে আসা আলোর আভাগুলো কোনো সাধারণ কিছু নয়, বরং সেগুলো লাভা। ভূমিধস ঘটে বালুকণা দেবে যাচ্ছে নিচের দিকে, অপর দিকে ঠেলে উপরে উঠে আসছে লাভা। হাত পা নাড়াচাড়া করবার বহু চেষ্টা করলো যাবে, কিন্তু ডান হাতের দুটি আঙুল ব্যতীত আর কিছু নাড়াবার সক্ষমতা তার এখন নেই। কেবল মূর্তির ন্যায় স্বর্ণালঙ্কার দিয়ে খোদাইকৃত সিংহাসনে বসে আছে সে। ডান হাতের আঙুল দুটির উপর দৃষ্টি রাখতেই কিছুটা চমকিত হয়। আঙুলের নিচে একটি লাল বোতাম দেখা যাচ্ছে, যদিও বা এই লাল বোতামের অস্তিত্ব একটু আগে দেখা যায়নি। বেশি কিছু না ভেবে লাল বোতামটিতে একটি আঙুল দিয়ে চাপ প্রয়োগ করলো। লাল বোতামটিতে চাপ প্রয়োগ করা মাত্রই স্বর্ণালঙ্কার দিয়ে বাধাই করা সিংহাসনটি কাঁপতে আরম্ভ করলো। সিংহাসনে কাঁপুনি দেখে থমকে গেল জাবেদ। কাঁপতে কাঁপতে সিংহাসন একাকী ভাবে বাঘের মতো বড় বড় লাফ দিয়ে এগিয়ে চলেছে লাভার দিকে। এ দেখে চিৎকার দিয়ে উঠল সে। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছে স্বর্ণালঙ্কার দিয়ে বাধাই করা সিংহাসন, এ দেখে চিৎকার দিয়ে উঠল সে। যতই সামনের দিকে অগ্রসর হচ্ছে স্বর্ণালঙ্কার দিয়ে বাধাই করা সিংহাসন, ততই লাভার উৎপাত অনুভব করছে জাবেদ। লাভা খুব নিকটে তার, নিজের মৃত্যু খুব কাছ থেকেই অনুভব করতে পারছে সে। নিজ মৃত্যু কল্পনা করে চোখ বুজে রইল। লাভা হতে 100 মিটারেরও কম দূরত্ব আছে কেবল। মিটার 25 দূরত্বের কাছাকাছি সিংহাসন আসতেই হঠাৎ করেই আকাশচুম্বী একটি লাফ দিল সিংহাসন। সিংহাসনে এরূপ আচমকা লাফ দেওয়ার কাণ্ডে হতভম্ব হয়ে যায় জাবেদ। একটি জড়বস্তু কিভাবে জীবিত প্রাণীর ন্যায় নাড়াচাড়া করছে ভেবে পায় না তিনি। আকাশচুম্বী লাফ দিয়ে সিংহাসন পতিত হতে লাগলো লাভার গহীনে। এরকম দৃশ্য দেখতে তিনি প্রস্তুত নন, যার ফলে চোখ দুটি বন্ধ করে মৃদু স্বরে চিৎকার দিয়ে উঠল কেবল। হয়তো মারা যাচ্ছে সে, কিন্তু এভাবে মৃত্যুর কোনো হেতু খুঁজে পাচ্ছে না। সেই সাথে তার বাবা আরমান খানের বলা কথাগুলো নিয়ে ভাবতে লাগলো। আরমান খান বলেছিল তার জীবনযুদ্ধ শুরু এখন থেকেই, তাই বলে কি এটাই সেই জীবনযুদ্ধ? কিন্তু তা তো হবার নয়। জীবনযুদ্ধে প্রয়োজন শত্রু আক্রমণ ও মোকাবেলা, কিন্তু এখন তো কোনোটাই ঘটছে না। এরকম হাজারো চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। মৃত্যুর আক্ষেপ করে তার প্রেয়সী ও তার আগত সন্তানের মা নাদিয়ার কথা ভেবে ঠোঁটের কোণে হাসিটুকু অনুভব করতে লাগলো। হয়তো এটাই হবে শ্রেষ্ঠ মৃত্যু। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল, কিন্তু তেমন উত্তাপ অনুভব হলো না আর। টিপি টিপি করে চোখ খুলে ফেলল।
চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করে সে। বেশ অবাক হলো। এবার বুঝে গেল তার বাবা কেন বলেছিল প্রকৃতির নিয়ম উপেক্ষা করে কাজটি করেছেন। তার মনে হলো তার দেহ থেকে আত্মাকে কোনো এক স্থানে নিয়ে যাওয়া হয়েছিল, যার ফলে হাতে চিমটি কাটার পরেও তিনি ব্যথা অনুভব করেছে। এই রহস্যের সমাধান এখানে হয়ে গেল। তবে এখন আর এই রহস্যর পেছনে ছোটার সময় নেই। নতুন রহস্য সামনে এসে হাজির হয়েছে। এখন কেবল সেদিকেই ফোকাস করতে হবে। চারদিকে ধ্যান দিলে কোন ক্লু ছুটে যাবে, যার ফলে উদ্দেশ্য সফল করা সম্ভব হবে না। ডান হাতে কিছু একটা অনুভব হচ্ছে। ড্রিম লাইটের মৃদু আলোতে আলোকিত হয়ে আছে সম্পূর্ণ রুম। হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকালো সে। ড্রিম লাইটের মৃদু আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছে হাতে একটি লকেট রয়েছে। পুরনো স্মৃতিচারণ করতেই খুঁজে পেল এটি কিসের লকেট। আরমান খানের দেওয়া লকেটটি তার হাতে রয়েছে এখন। উক্ত আলোতে হাতে থাকা বস্তুটি স্পষ্ট দেখতে পাচ্ছে। আরমান খানের দেওয়া লকেটটি তার হাতে। হাতের লকেটটির ডিজাইনিং বেশ ভিন্ন ধরনের। এরকমের দ্বিতীয় আরেকটি লকেট আদৌ খুঁজে পাওয়া যাবে কিনা তা নিয়ে বেশ সংকুচিত আছেন। অবশ্য এটি নিয়ে এখন তার ভাববার সময় নেই। তবে লকেটটির আকার তলোয়ারের মতো, লম্বা চড়াতে ছোট, তবে ছোট তলোয়ার বলা বাহুল্য। লকেটটি ছুরির মতো আকৃতি হলেও যখন তা দোপাটে ভাগ করে খোলা হয় তখন ভেতর থেকে গোলাকারের একটি প্লেট ভেসে ওঠে। উক্ত প্লেটের মধ্যে তাদের তিনজনের ছবি খুব সুন্দরভাবে খোদাই করে রাখা হয়েছে। বেশি কিছু না ভেবে লকেটটি গলায় পরিধান করে নিল। অতঃপর রুমে থাকা ঘড়িটির দিকে দৃষ্টি রাখল। সবে মাত্র 2:07। তবে সেকেন্ডের কাঁটাটি প্রতি সেকেন্ডে তার স্থান পরিবর্তন করে চলেছে। বিছানাকে বিসর্জন দিয়ে উঠে গেল সে। ঘুম ঘুম টলমলে চোখে কোনো রকম হাতড়ে ওয়াশরুমে প্রবেশ করলো। কল ছেড়ে চোখ মুখে পানির ঝাপটা দিতে লাগলো। বেশ কিছু সময় এভাবে অতিবাহিত হয়ে গেল। অতঃপর ওয়াশরুম ত্যাগ করে তোয়ালে দিয়ে হাত মুখ মুছে নিল। বেশ কিছুক্ষণ যাবৎ নীরব মনে কিছু ভেবে চলেছে। হুট করে টেবিলের সাথে থাকা চেয়ারটি টান দিয়ে তাতে বসে গেল। চেয়ারে বসে টেবিলের উপর থেকে একটি খাতা হাতে তুলে নিল এবং অপর হাতে কলম। একাধারে কিছু লিখেই চলেছে খাতার পৃষ্ঠায়। অতঃপর এক পর্যায়ে লেখা শেষ হতেই কলমটি পুরনো স্থানে রেখে দেয় এবং খাতা হতে পৃষ্ঠাটি ছিঁড়ে নাদিয়ার বালিশের কাছে রেখে দেয়। দ্রুত পায়ে হেঁটে আলমারির সামনে উপস্থিত হলো। একটি পোশাক বের করে দ্রুত পরিধান করে নিল। অতঃপর নাদিয়ার কপালে একটি চুম্বন করে দ্রুত রুম ত্যাগ করলো। তাকে যে এখন ছুটতে হবে রহস্যের কিনারা করতে। তাকে যে উদ্ঘাটন করতে হবে আগত আক্রমণের। বাঁচাতে হবে MSF কে। ধীর পায়ে বাড়ি ত্যাগ করে রাস্তায় এসে উপস্থিত হলো। দ্রুত পায়ে রাস্তা দিয়ে হাঁটতে আরম্ভ করলো সে। হাতে থাকা ঘড়িটি উপর দিকে তুলে নিল। ডান হাত বাড়িয়ে ঘড়ির দুপাশে বোতামগুলোর মধ্যে একটিতে চাপ প্রয়োগ করলো। তৎক্ষণাৎ ঘড়ির স্ক্রিনে ইংরেজি বাক্যে একটি লেখা ভেসে উঠল, ডু ইউ ওয়ান্ট টু সেন্ড সিঙ্গেল। উক্ত লেখাটির নিচে দুইটি অপশন দেখা যাচ্ছে, ইয়েস অর নো। বেশি কিছু না ভেবে ইয়েস অপশনটিতে চাপ প্রয়োগ করলো। সাথে সাথে মৃদু শব্দে টিট 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 আওয়াজ ভেসে আসছে। তবে তা অতি সূক্ষ্ম আওয়াজ। তীক্ষ্ণভাবে শ্রবণ না করলে বোঝার উপায় নেই। কিছু একটি শব্দ হচ্ছে। দ্রুত হেঁটে চলেছে সে, তবে ক্লান্ত পথিকের মতো। ইদানিং তার শরীরে বেশ দুর্বলতা অনুভব হয়। ইতিমধ্যেই কয়েকজন ডাক্তারের শরণাপন্ন হয়েছে। সেই সুবাদে কিছু বাড়ি আর বেশ কিছু ঔষধের উপদেশ পেয়েছে, কিন্তু এতে কোনো উপকার পায়নি সে। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পেয়েছে আরো দুর্বলতা। একের পর এক পা ফেলে চলেছে সামনের দিকে। উদ্দেশ্য খেলার মাঠ। মাথার উপর একটু ডান দিকে হেলে কিরণ দিয়ে চলেছে চন্দ্রমামা। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো দিব্যি জ্বলছে, তবুও চন্দ্রমামার আলোর প্রভাব
বিস্তার ঘটাচ্ছে স্পষ্টভাবে। হিমশীতল পরিবেশ, নিশি ঝুমছে গাছের পাতায় পাতায়, টুপ টুপ শব্দ তুলে পতিত হচ্ছে মাটিতে। এ যেন এক ভিন্ন ধরনের মাদলের সুর। শুনশান নীরবতা, বিরাজমান পরিবেশ, রাস্তায় কোনো জনমানবের অস্তিত্ব নেই। দূর থেকে দু একটি কুকুরের চাপা আর্তনাদের হাঁক ভেসে আসছে। নেই লোকজনের কোনো কোলাহল, নেই জঞ্জাটের অধিকতর শব্দদূষণের আওয়াজ। একদিক থেকে বলা যায় এই পরিবেশটি শব্দদূষণ মুক্ত পরিবেশ। ঘড়িতে থাকা সংখ্যাগুলো একের পর এক বদল হয়ে চলেছে প্রতি মুহূর্তে। ঘড়িটির ডান দিকে সর্বশেষে সংখ্যাটি প্রতি 9টি সংখ্যা পর পর পুনরায় ভেসে উঠছে উক্ত সংখ্যাটি। আবার উক্ত সংখ্যাটি শূন্য হতে বদলে যাচ্ছে তার পাশের সংখ্যাটি। উক্ত সংখ্যাটা 5 পেরিয়ে 6 পা না রাখতেই তার পাশের সংখ্যাটা বদল করে দিচ্ছে। উক্ত সংখ্যাটি 9 হতেই বদলে যাচ্ছে তার পাশের সংখ্যাটি। এভাবে চলছে ঘড়ি। এ যে ঘড়ির এক অদ্ভুত নিয়ম। থমথমে ভৌতিকতা মুখরিত পরিবেশ। মৃদু হাওয়া বয়ে যাচ্ছে, কেবল জাবেদের পায়ের ঠকঠক আওয়াজটি শোনা যাচ্ছে কানে। এভাবে কিছু সময় হাঁটতে হাঁটতে একটি খোলা ময়দানের কাছে এসে উপস্থিত হলো সে। দূর আকাশের নীল ও সাদা রঙের প্রতি ক্ষণে ক্ষণে সংমিশ্রণ ঘটে একটি আলো ধেয়ে আসছে তার দিকে। এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে আছে সে। কয়েক মুহূর্ত পেরিয়ে যেতেই তার নিকটবর্তী এরিয়ার মাঝে এসে উপস্থিত হলো আলোটি। আর তা দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে রয়েছে। ধীরে ধীরে খোলা ময়দানের অবতরণ করলেন একটি আলোকিত আকাশযান। আকাশযানটি চারদিকে গোল করে সুন্দরভাবে লেখা রয়েছে MSF। সেই সাথে তেজস্ক্রিয় আলো ছেয়ে আসে চারদিকে। কয়েক সেকেন্ড অতিবাহিত হতেই আকাশযানটি দরজা খুলে বেরিয়ে এলো এক সাদা ত্বকের মানব। উচ্চতায় কম করে হলেও 7 ফিট হবে। দেখতে কিছুটা আমেরিকান গোত্রের মতো হলেও জন্ম এবং বসবাস ইংল্যান্ডে। নাম তার নিক্সান। আকাশযান হতে ভূমিতে পা রাখলেন তিনি। ধীর পায়ে হেঁটে অগ্রসর হয়ে চলেছে জাবেদের দিকে। অপর দিকে জাবেদ নিজেও তার দিকে হেঁটে অগ্রসর হচ্ছে। এক পর্যায়ে দুজন দুজনার মুখোমুখি হয়ে দাঁড়ালো। আকাশযানে আসা ব্যক্তি নিক্সান জাবেদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিলেন করমর্দন করার জন্য। জাবেদ নিজেও হাতটি বাড়িয়ে করমর্দন করলো তার সাথে। জাবেদকে উদ্দেশ্য করে আগত ব্যক্তি নিক্সান বলে উঠলেন, কথা বলার সময় নেই, দ্রুত চলুন, তারা দেখিয়ে বলল জাবেদ। জাবেদের তারা দেখে নিক্সান আগ বাড়িয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন করলেন না। পিছন দিকে ঘুরে চুপচাপ আকাশযানের দিকে হেঁটে অগ্রসর হতে লাগলেন। পেছন থেকে তাকে অনুসরণ করে সামনের দিকে এগিয়ে চলেছেন জাবেদ। কিছু সময় হাঁটতেই তারা আকাশযানের সামনে এসে উপস্থিত হলো। নিক্সান পেছন দিকে তাকিয়ে জাবেদের অবস্থান বোঝার চেষ্টা করছিলেন, কিন্তু জাবেদ সেদিকে পা দিয়ে হনহন করে আকাশযানের ভেতরে প্রবেশ করলো। আগত নিক্সান নিজেও মন খারাপ করে ভেতরে প্রবেশ করলেন। দুজন ভেতরে প্রবেশ করতে আকাশযানের দরজাটি আপনা আপনি ভাবে বন্ধ হয়ে গেল। চালকের আসন গ্রহণ করলেন নিক্সান। তার পাশের আসন গ্রহণ করেছে জাবেদ। ইঞ্জিন চালু করে আকাশপথে উড়াল দিয়ে দিলেন নিক্সান। আলোর গতিতে সামনের দিকে ছুটে চলেছে আকাশযান নামক যন্ত্রটি। প্রথম থেকে বেশ চুপচাপ হয়ে আছে জাবেদ, আর তা দেখে নিক্সান সাহেবের মন না মানলেও কোনো প্রশ্ন করেনি তিনি। ভালোভাবে জানেন এই মুহূর্তে কোনো কিছু ভেবে চলেছে জাবেদ। আকাশপথে কিছু সময় উড়াল দিতেই আকাশযান যন্ত্রটি পৌঁছে গেল MSF হেডকোয়ার্টার দ্বীপে। দ্বীপটিকে একটি ভয়ঙ্কর দ্বীপ বলা যায়।
একটু এদিক সেদিক হলেও মৃত্যু নির্ধারিত। তবে অবাক করা কাণ্ড হলো দ্বীপটির মধ্যস্থানে কিছু জায়গা কোনো গাছপালা নেই, কেবল মরুভূমির ন্যায় হয়ে আছে। চাঁদের আলোতে বালুকণাগুলো চিকচিক করে মুক্তার মতো জ্বলজ্বল করছে। দ্বীপের উক্ত মধ্যস্থানে অবতরণ করলো আকাশযানটি। বালুকণা না ছুঁয়ে শূন্যে ভাসিয়ে রয়েছে যন্ত্রটি। আকাশযান যন্ত্রটির ভেতর থেকে একটি বাটন প্রেস করলেন নিক্সন। তৎক্ষণাৎ একটি তেজস্ক্রিয় সবুজ রশ্মি এসে আছড়ে পড়ল আকাশযানের উপর। উপর থেকে নিচ পর্যন্ত রশ্মিটি এসে আপনা আপনি ভাবে রশ্মিটি অদৃশ্য হয়ে গেল। এ দেখে কিছুটা বিচলিত হলো জাবেদ। সবুজ রশ্মিটি অদৃশ্য হয়ে যেতেই কিছু সময় অতিবাহিত হবার পর নিচ থেকে বালুকণা একদিকে চলে গেল। বেরিয়ে এলো একটি সুড়ঙ্গ পথ। সুড়ঙ্গ পথ দিয়ে আকাশযান নিয়ে প্রবেশ করলেন নিক্সন। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, কেবল আকাশযানের চারদিকে আলোতে আলোকিত হয়ে আছে। আচমকাই সুড়ঙ্গ পথের মুখটি আগের মতো বন্ধ হয়ে গেল। দেখে বোঝার উপায় নেই এখানে সুড়ঙ্গ পথ রয়েছে। একটি প্রজাতি উড়ে এসে বালুকণার মধ্যে বসতেই এক ঝলকে মধ্যে বিদ্যুৎ রশ্মি এসে পুড়ে ছাই করে দিল। তবে সেটি সকলের অগোচরে রয়ে গেল। পুনরায় নিক্সন একটি বাটন প্রেস করতে সুড়ঙ্গ পথ হাজারো সূক্ষ্ম লেজার রশ্মি জ্বলে উঠল। লেজার রশ্মি এতটাই তেজস্ক্রিয় যার ফলে চারদিক আলোকিত হয়ে যাচ্ছে। এটি দেখেও কিছুটা অবাক হলো জাবেদ। তবে তার চেহারা গম্ভীর ভাব এখনো ফুটে রয়েছে। আকাশযানটি সামনের দিকে এগিয়ে চলেছে। জাবেদের চেহারায় গম্ভীর ভাব দেখে এবার আর চুপ না থেকে বলে উঠল নিক্সন, কি হয়েছে জাবেদ? এত কি ভেবে চলছো তুমি? সেই কখন থেকে লক্ষ্য করছি তোমার চেহারার হাসির রেখা নেই। কি নিয়ে এত চিন্তিত তুমি? ঝড় আসতে চলেছে, কিভাবে সেই ঝড়কে মোকাবেলা করবো তা নিয়ে চিন্তিত। তোমার কি একটু মনে হচ্ছে না বেশি বেশি বলছো? আচ্ছা বাবা, আমি দুঃখিত। কথাটি আবার বলো, বুঝিনি কি বলেছিলে। এমএসএফ এর প্রতি বিশাল ঝড় আসতে চলেছে। ঝড়ের প্রকোপে হয়তো লন্ডভন্ড করে দিতে পারে সব, যদি না সঠিক সময়টা মোকাবেলা অথবা রুখে দেয়া যায়। তোমার কথার আগামাথা কিছুই বুঝলাম না আমি। একটু বিস্তারিত বলবে কি? বলো নিক্সন। এমএসএফ এর নতুন শত্রু জুটেছে। এবার এই নতুন শত্রুটি এমএসএফ ধূলিসাৎ করে দিতে উঠে পড়ে লেগেছে। তবে আমি শিওর শত্রু এবার এমএসএফ এর ভেতর থেকে আক্রমণ করবে। তা দেখে হাসতে হাসতে বলতে লাগলেন নিক্সন, এ কথা শুনে বড় হাসি পেল জাবেদ। এ ধরনের আজগুবি খবর কোথা হতে জানতে পাও তুমি? সেটাই বুঝতে পারছি না আমি। চেহারায় গম্ভীর ভাব ফুটিয়ে বলতে লাগলো জাবেদ, আপনি হাসছেন কেন? আমি তো এখানে হাসার কোনো কারণ দেখতে পাচ্ছি না। হাসবো না তো কি করব? আজকাল তুমি যা শোনাচ্ছ তাতে হাসি পাবারই কথা। এমএসএফ এর সিকিউরিটি সম্পর্কে ধারণা আছে তোমার? এতটা সিকিউরিটি দেওয়া আছে যে এমএসএফ যা শত্রুরা কখনো ভাবতেও পারবে না। তো কি এমন সিকিউরিটি হয়েছে বলুন তো আমাকে? এই যে সামনে লেজার রশ্মিগুলো দেখতে পারছো, এগুলো কোনো সাধারণ রশ্মি নয়। এগুলোতে রয়েছে হাই ইলেকট্রনিক পাওয়ার, যা মানবদেহের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গের মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দিতে পারে যদি এর সংস্পর্শে কেউ চলে আসে। ঠোঁটের কোণে রহস্যময় হাসির রেখা ফুটিয়ে বলে উঠল জাবেদ, আচ্ছা, আরমান খানের সর্বশ্রেষ্ঠ কথাটা কি ছিল তা মনে আছে কি? মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে বললেন তিনি, হ্যাঁ, কি যেন ছিল, মাথায় আছে না এখন। শত্রুর মোকাবেলা করতে বুক পেতে দিয়ে করা যায়, কিন্তু শত্রুর সাথে হাত মিলিয়ে অথবা শত্রুর বন্ধু হবার নাটক করে পেছন থেকে ধোকা তথা আক্রমণ করলে তা মোকাবেলা করা বড়ই কঠিন ব্যাপার। হ্যাঁ মানলাম, কিন্তু শত্রুটি কে আর
কেই বা শত্রুর সাথে হাত মিলিয়ে MSF এর কে ধোকা দিতে। এবার কিছুটা চওড়া ও রাগে ভাব নিয়ে বলতে লাগলো জাবেদ। এখন সেটাই খুঁজে বের করতে হবে এবং গর্ত খুঁড়ে টেনে বের করে আনতে হবে তাকে। আর একটা কথা মাথায় রাখবেন, একটা ঘরে ডাকাতি হবার পেছনে ওই ঘরের লোকেদেরই অবদান থাকে। রাগচটা ভাবে জাবেদের কথা বলার ধরন দেখে পুনরায় কোনো কথা বলার সাহস করল না নিক্সন সাহেব। চেহারায় রাগী ভাব ফুটিয়ে আকাশযানের বাহিরে তাকিয়ে আছে জাবেদ। কেবল তার মাথায় একটাই চিন্তা ঘুরপাক খেয়ে চলেছে, আর প্রার্থনা করছে সৃষ্টিকর্তার কাছে MMS এ কোনো রকম অঘটন যাতে এই মুহূর্তে না ঘটে, এবং শত্রুর পক্ষে আক্রমণ কেমন হবে তা নিয়ে ভাবনা। অদূরে একটি ফাঁকা মাঠ দেখা যাচ্ছে। বেশ বিস্তৃত স্থান নিয়ে একটি গোল এরিয়াকে দেওয়াল দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে এবং উচ্চতায় প্রায় 1000 ফিট উপরে ছাউনি দেওয়া হয়েছে। স্থানটি রং বেরঙের লাইট দিয়ে অবর্তিত, তবে গোল এরিয়াটির ব্যাস কম নয়। 1000 মিটার বিস্তৃত স্থান নিয়ে তৈরি করা হয়েছে মহাকাশযান স্টেশন। দূর থেকে বেশ কিছু আকাশযান নজরে আসছে জাবেদের। টানেলের মুখে এসে থেমে গেল আকাশযান। পুনরায় নিক্সন একটি বাটন প্রেস করলো। তৎক্ষণাৎ পুনরায় একটি সবুজ রশ্মি এসে আকাশযানের উপর আছড়ে পড়ল। উপর থেকে নিচ পর্যন্ত সবুজ রশ্মিটি আসতে আচমকা অদৃশ্য হয়ে গেল রশ্মিটি। টানেলের মুখ থেকে তৎক্ষণাৎ পাতলা আবরণের একটি কাঁচ সরে গেল দুদিকে। এতটাই সূক্ষ্ম কাঁচ যা সজাগ এবং তীক্ষ্ণ দৃষ্টিতে না তাকালে বোঝার উপায় নেই। টানেলের মুখ পেরিয়ে আকাশযান স্টেশনে প্রবেশ করলেন তারা। অতঃপর স্টেশনের একটি সুন্দর স্থান খুঁজে নিয়ে মেঝেতে অবতরণ করলো আকাশযান। কিছু সময় অতিবাহিত হতেই আকাশযানের দরজাটি খুলে গেল। দরজা খুলে যেতেই সিঁড়ি দিয়ে হেঁটে স্টেশনের মেঝেতে প্রথম পা রাখলো জাবেদ। তার কিছুক্ষণ পরেই আকাশযান হতে বেরিয়ে পা রাখলো নিক্সন। অতি উচ্চমানের টাইলস ব্যবহার করা হয়েছে মেঝেতে, তবে অবাক করার বিষয় হলো টাইলসগুলো পানির মতো স্বচ্ছ এবং নিচ থেকে রং বেরঙের আলো বেরিয়ে আসতে চাইছে, কিন্তু তা মেঝে পর্যন্ত সীমাবদ্ধ। হয়তো আলোটির প্রতিফলন ঘটে নিচে চলে যাচ্ছে অথবা ভিন্ন কারণ। এ নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ দেখলো না জাবেদ, তাই সামনের দিকে হাঁটতে লাগলো। তবে তার পাশে হেঁটে চলেছে নিক্সন। কিছু দূর অগ্রসর হতেই টানেলের মতো দেখতে দুদিকে দুটো রাস্তা দেখা যাচ্ছে, একটি বাম দিকে অপরটি ডান দিকে। বাম দিকের রাস্তাটি অনেক বড় দেখা যাচ্ছে, তবে ডান দিকের রাস্তাটি রহস্যজনক ভাবে একটি দেওয়ালের কাছে এসে স্থগিত হয়ে গেছে। বেশি কিছু না ভেবে জাবেদ বাম দিকে প্রসারিত রাস্তাটির কিনার ধরে হাঁটতে চাইল, কিন্তু পেছন থেকে টেনে ধরে চলায় বাধা সৃষ্টি করলেন নিক্সন। চোখের ইশারায় প্রশ্ন করল তাকে থামবার কারণ। কিছু না বলে ইশারায় অনুসরণ করতে বললেন নিক্সন। ডান দিকে বাধা পাওয়া রাস্তাটি দিয়ে এগিয়ে চললেন তিনি। তা দেখে ভ্রু কুঁচকে তাকালো জাবেদ, তবে কিছু না বলে তার পিছু পিছু এগিয়ে চলল। রাস্তা শেষ করে বাধা পাওয়া দেওয়ালের সামনে এসে উপস্থিত হয়েছে দুজন। দেওয়ালের মধ্যস্থানে ডান হাত দিয়ে দেওয়ালে বেশ জোরে সোরে চাপ প্রয়োগ করলেন নিক্সন। গড়গড় একটি আওয়াজ হয়ে দেওয়ালটি একটি দরজার মতো মধ্যভাগ হতে দুভাগে বিভক্ত হয়ে গেল। এটি দেখে বেশ চমকিত হলো জাবেদ। হেঁটে হেঁটে ভিতরে প্রবেশ করলেন নিক্সন। তাকে অনুসরণ করে পিছু পিছু ভেতরে প্রবেশ করলো জাবেদ। অবাক করা বিষয় হলো দুজন ভেতরে প্রবেশ করতেই বিভক্ত হয়ে থাকা দেওয়াল দুটি একত্রে মিলিত হয়ে গেল। দেওয়াল দুটি একত্র মিলিত হয়ে যেতে বেশ জমকালো আলো জ্বলে উঠল। আলোর ফলে আলোকিত হয়ে গেল চারদিক। একটু লক্ষ্য করতেই বুঝতে পারল জাবেদ তারা একটি চার দেওয়ালে আবদ্ধ একটি রুমের ভেতর আছেন। সামনের দেওয়ালের দিকে হেঁটে এগিয়ে গেলেন নিক্সন। তা দেখে তার পেছনে হাঁটতে লাগলো জাবেদ।
আবদ্ধ রুমটি দেখে বেশ অবাক হয়েছে জাবেদ। তবে তার কাছে রুমে থাকা সাদা পেন্টিং এর মাঝে খোদাই করা নকশাগুলো অধিক মনে ধরেছে। দেওয়ালের সামনে উপস্থিত হয়ে চাপা কণ্ঠে উচ্চারিত করে বলতে লাগলো নিক্সান। টানেল লিফট 2269 ওপেন। এটুকু বলেই 40 ফিট উচ্চতার দেওয়াল হতে 3 মিটার একটি জায়গা নিয়ে দুদিকে বিভক্ত হয়ে যায় দেওয়ালটি। রীতিমতো এবারও বেশ চমকিত হয়েছে জাবেদ। দেওয়ালটি দুদিকে বিভক্ত হতেই দেখা মিলল উচ্চমানের একটি লিফট। ভেতরে বেশ সুসজ্জিত করে রাখা হয়েছে আলো দিয়ে। লিফটটির চার দেওয়ালের মধ্যভাগেই রয়েছে MSF এর লোগো। লিফটের ভেতর প্রথম পা রাখলেন নিক্সান, তার পরপরই পা রাখলেন জাবেদ। এখানেও অবাক করা কাণ্ড। তারা দুজন লিফটের ভেতর প্রবেশ করতেই দরজাটি আপনা আপনি ভাবে দুদিক থেকে মিলিয়ে আটকে যায়। দরজাগুলো অনেক সূক্ষ্ম ভাবে তৈরি হয়েছে, যার ফলে কোনোভাবেই বোঝার উপায় নেই এখানে একটি দরজা রয়েছে। দরজা আটকে যেতেই একটু শব্দ করে বলে উঠল নিক্সান। কম্পিউটার প্রোগ্রাম সাউন্ডে ভেসে এলো, কোড রিকগনাইজড। তা শুনে পুনরায় বলে উঠল নিক্সান। টানেল লিফট 2269 লক অ্যান্ড স্টার্ট দ্য জার্নি। পুনরায় প্রোগ্রাম সাউন্ডে ভেসে এলো, টানেল লিফট 2269 এর লকড অ্যান্ড নিউ রেডি ফর দ্য জার্নি। প্রোগ্রাম সাউন্ডে ভেসে আসা কথাটি শেষ হওয়া মাত্রই লিফটটি এক ঝাঁকুনি দিয়ে উঠল। প্রচন্ড গতিতে উপরের দিকে উঠছে লিফট। লিফটের আনুমানিক গতি নিম্ন পর্যায়ে হলেও 233 কিলোমিটার পার আওয়ার হবে। কিন্তু অবাক করার বিষয় হলো এত গতিতে উপরে ওঠা সত্ত্বেও এক চুল পরিমাণ হলেও দুলে পড়ছে না কেউ। এটি নিয়ে বেশ অবাক হয়েছে জাবেদ। কয়েক সেকেন্ড আলোর গতিতে চলার পর আচমকা একটি ঝাঁকুনি খেয়ে থেমে গেল লিফট। তবে অবাক করার বিষয় হলো এত বড় একটি ঝাঁকুনিতেও এক চুল পরিমাণ নড়েনি কারো দেহ। নিজ ইচ্ছায় দাঁড়িয়ে থাকা স্থান হতে নড়তে চাইল জাবেদ, কিন্তু অবাক করার মতো বিষয় তার দেহকে দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে এক চুল পরিমাণ নাড়াতে পারছে না। লিফট লকের মানে বুঝতে বাকি রইল না আর। লিফটটি থেমে যেতেই একটু পর লিফটে থাকা স্পিকার হতে প্রোগ্রাম সাউন্ডে ভেসে এলো, নাও টানেল লিফট 2269 এর আনলকড। আনলকড কথা বলতেই লিফটের দরজাটি খুলে গেল। দ্রুত পায়ে লিফট ত্যাগ করে বাহিরে পা রাখলেন নিক্সান। নিক্সানের পিছু পিছু জাবেদ নিজেও লিফট থেকে বাহিরে বের হয়ে এলো। তবে এবার আর কোনো অদৃশ্য শক্তি তাকে আটকে রাখেনি। পুনরায় একটি চার কোণা দেওয়াল আবদ্ধ রুমে এসে উপস্থিত হলেন দুজন। তবে এবারের রুমের দেওয়ালগুলো কেবল সাদা রঙের পেন্টিং করা। নিক্সান দ্রুত পায়ে হেঁটে সামনে থাকা দেওয়ালের কাছে চলে এলেন। পুনরায় হাত বাড়িয়ে দেওয়ালে একটু শক্তি দিয়ে চাপ প্রয়োগ করতেই দেওয়ালের মধ্যভাগ হতে দুদিকে বিভক্ত হয়ে দরজার সৃষ্টি হলো। দ্রুত পায়ে রুম ত্যাগ করে বাহিরে পা রাখলেন নিক্সান। তা দেখে জাবেদ নিজের হাঁটার গতি সামান্যতম বাড়িয়ে চলতে লাগলো নিক্সানের পাশাপাশি। ছোট চার দেওয়ালের রুম হতে বাহিরে পা রাখলেন পুনরায়। আপনা আপনি ভাবে বিভক্ত হয়ে যাওয়া দেওয়াল দুটি একে অপরের সাথে পারস্পরিকভাবে মিলিত হয়ে যায় দেখে কারোর বোঝার সাধ্য নেই এখানে গোপন সুড়ঙ্গ রয়েছে। বাহিরে পা রেখে চারদিকে তাকাতেই সবচেয়ে বড় অবাক হলো জাবেদ। তিনি এখন MSF এর বর্তমান প্রফেসর ডেভিডের রুমের করিডোরে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে কিছু বলতে চাইল জাবেদ, তবে ইশারায় থামিয়ে দিলেন নিক্সান। দ্রুত পা চালিয়ে রুমের দরজার কাছে এসে উপস্থিত হলেন দুজন। দরজার কাছে দাঁড়াতেই অবাক করা কাণ্ড ঘটে গেল তাদের সাথে। একটি সবুজ রশ্মি এসে আছড়ে পড়ল তাদের গায়ে। মাথা হতে পা পর্যন্ত নেমে এলো রশ্মিটি। জুতার কাছে রশ্মিটি এসে পুরনো নিয়মে অদৃশ্য হয়ে গেল রশ্মিটি। একটি টক করে আওয়াজ ভেসে এলো এবং দরজাটি এক টেলিভিশনের পর্দার মতো লেখা ভেসে এলো,
কাম ইন। দরজায় হালকাভাবে ধাক্কা দিতেই খুলে গেল দরজাটি। দ্রুত পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করলেন দুজন। তবে ভেতরে প্রবেশ করে চারদিকে তাকিয়ে কোথাও প্রফেসর ডেভিডকে না দেখতে পেয়ে হতাশ হয়ে গেল জাবেদ। তবে তিনি কোনোভাবে মেনে নিতে পারছে না এটি প্রফেসর ডেভিডের রুম। রুমের মধ্যে বিদ্যমান কেবল একটি টেবিল, যাকে ঘিরে বসানো আছে 4টি চেয়ার। এক কর্নারে রয়েছে 2টি বড় সোফা এবং মধ্যস্থানে রাখা আছে একটি টি টেবিল। হতাশাগ্রস্ত চেহারায় নিক্সনের দিকে জাবেদ তাকাতেই চোখের ইশারায় কিছু একটি বললেন তিনি। তবে এ ভাষা তার আয়ত্তে নেই, যার ফলে বুঝতে পারল না কি বলেছে নিক্সন। রুমের ডান পাশের দেওয়ালে একটি ছবির ফ্রেম ঝোলানো আছে, যেখানে দুজন মানুষের ছবি একত্রে বিদ্যমান। বর্তমান প্রফেসর ডেভিড এবং MSF এর প্রতিষ্ঠাতা আরমান খান। খুব ঘনিষ্ঠভাবে দুজনের ছবিটি তোলা হয়েছে। ফ্রেমটির নিচে একটি ফিঙ্গারপ্রিন্ট বক্স দেখা যাচ্ছে, তবে সাধারণভাবে দেখে বোঝার কোনো কায়দা নেই। এটি একটি ফিঙ্গারপ্রিন্ট বক্স। ইশারায় জাবেদকে নিজের আঙুলের ছাপ দিতে বললেন নিক্সন। এরূপ কাণ্ডে বেশ বিচলিত হয়ে গেল জাবেদ। তবুও নিজের ডান হাতের বুড়ো আঙুলটি বক্সের উপর রাখল। তৎক্ষণাৎ এক টুকরো সবুজ রশ্মি বক্সটিকে আলোকিত করে ফেলল এবং একটি সবুজ রশ্মি আঙুলটির ডগা হতে গোড়া পর্যন্ত দেখে নিল। অতঃপর বক্সের সমস্ত সবুজ রশ্মি অদৃশ্য হয়ে পুনরায় সাদামাটা হয়ে গেল বক্সটি। আচমকাই সামনে থাকা দেওয়ালটি উচ্চতায় 7 ফিট এবং পাশে 3 ফিট 4 ইঞ্চি স্থান নিয়ে দুদিকে বিভক্ত হয়ে যায়। দেওয়ালটি দুদিকে বিভক্ত হতে ভিতরে উচ্চমান সম্পূর্ণ ডিজাইনের কাঠের তৈরি একটি দরজা দেখা মিলল তাদের। দরজায় থাকা হাতলটিতে হাত রেখে একটু চাপ প্রয়োগ করলো জাবেদ। সাথে সাথে খুলে গেল দরজাটি। অতি সুন্দরভাবে সজ্জিত একটি রুমের দেখা মিলল তাদের। দ্রুত ভিতরে প্রবেশ করলেন দুজন। রুমের ভেতর বেশ সুগন্ধি ব্যবহার করা হয়েছে, যা তাদের নাকে ভেসে আসছে। চার দেওয়াল ঘেরাও করে বিভিন্ন লাইটের বন্দোবস্ত করা হয়েছে। রুমের এক কর্নারে অতি সজ্জিত 2টি সোফা রয়েছে এবং মধ্যখানে একটি সুন্দর টি টেবিল রয়েছে। রুমের অপর কর্নারে একটি টেবিল রয়েছে, যার এক পাশে একটি চেয়ার ও অপর পাশে 2টি চেয়ার রয়েছে। টেবিলের এপাশে বসে আছে প্রফেসর ডেভিড, তবে তার হাত দুটি মাথায় এবং হাতের কোনোই দুটি টেবিলে ঠেকে আছে। প্রফেসর ডেভিডকে এরকম অবস্থায় বসে থাকতে দেখে বেশ ঘাবড়ে যায় দুজন। দ্রুত পায়ে হেঁটে তার সামনে থাকা চেয়ারে বসে পড়ে যাবে।